জুড়ে আগুনের লেলিহান শিখা, বাতাসের প্রতিটি কণা যেন বারুদের গর্জনে ভারী। দীর্ঘদিনের চাপা উত্তেজনা রূপ নিয়েছে এক প্রলয়ঙ্করী মহাযুদ্ধে। মানচিত্রের সীমানা ছাড়িয়ে এই সংঘাতের আঁচ গিয়ে লেগেছে বিশ্বশক্তির হৃৎপিণ্ডে। একদিকে দৌর্দণ্ড প্রতাপের আস্ফালন, অন্যদিকে অস্তিত্ব রক্ষার চরম লড়াই। মরুভূমির তপ্ত বালুকা রাশিতে শোনা গেছে কেবলই ধ্বংসের পদধ্বনি। ইতিহাসের পাতায় এক নতুন রক্তাক্ত অধ্যায় রচিত হয়েছে, যেখানে পিছু হটার কোনো নামগন্ধ নেই। মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান তোমের বারের বাসভবনে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে জেরুজালেম সহ একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেত শেমেশে একটি সিনাগগে হামলায় 9 জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। আজকের স্থানীয় সময় 3টার দিকে এই আক্রমণ চালানো হয়। কোরিয়ার সীমান্ত থেকে 4টি উন্নতমানের ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে আঘাত হানে। উত্তর কোরিয়া ছুড়ল একের পর এক মিসাইল। শুধু মিসাইল ছুড়েই থেমে থাকেনি পিয়ংইয়ং, সরাসরি সমর্থন জানিয়েছে তেহরানকে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর সুনান থেকে একযোগে ছোড়া হয় 10টিরও বেশি মিসাইল। গন্তব্য উত্তর পশ্চিম আকাশপথ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা জাতিসংঘের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন। আর কথাই নয়, এবার সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামারই ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া এবার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘুম হারাম করে প্রকাশ্যে উন্মোচন করল নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার নাম দেওয়া হয়েছে ওয়াসাং-20। বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা, বাতাসের প্রতিটি কণা যেন বারুদের গর্জনে ভারী। দীর্ঘদিনের চাপা উত্তেজনা রূপ নিয়েছে এক প্রলয়ঙ্করী মহাযুদ্ধে। মানচিত্রের সীমানা ছাড়িয়ে এই সংঘাতের আঁচ গিয়ে লেগেছে বিশ্বশক্তির হৃৎপিণ্ডে। একদিকে দৌর্দণ্ড প্রতাপের আস্ফালন, অন্যদিকে অস্তিত্ব রক্ষার চরম লড়াই। মরুভূমির তপ্ত বালুকা রাশিতে শোনা গেছে কেবলই ধ্বংসের পদধ্বনি। ইতিহাসের পাতায় এক নতুন রক্তাক্ত অধ্যায় রচিত হয়েছে, যেখানে পিছু হটার কোনো নামগন্ধ নেই। মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান তোমের বারের বাসভবনে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে জেরুজালেম সহ একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেত শেমেশে একটি সিনাগগে হামলায় 9 জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। আজকের স্থানীয় সময় 3টার দিকে এই আক্রমণ চালানো হয়। কোরিয়ার সীমান্ত থেকে 4টি উন্নতমানের ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে আঘাত হানে। উত্তর কোরিয়া ছুড়ল একের পর এক মিসাইল। শুধু মিসাইল ছুড়েই থেমে থাকেনি পিয়ংইয়ং, সরাসরি সমর্থন জানিয়েছে তেহরানকে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর সুনান থেকে একযোগে ছোড়া হয় 10টিরও বেশি মিসাইল। গন্তব্য উত্তর পশ্চিম আকাশপথ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা জাতিসংঘের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন। আর কথাই নয়, এবার সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামারই ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া এবার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘুম হারাম করে প্রকাশ্যে উন্মোচন করল নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার নাম দেওয়া হয়েছে ওয়াসাং-20। বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এবার আরেক পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ছুড়ল একের পর এক মিসাইল। শুধু মিসাইল ছুড়েই থেমে থাকেনি পিয়ংইয়ং, সরাসরি সমর্থন জানিয়েছে তেহরানকে। উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছে কিম জং উনের যুদ্ধ ঘোষণার মতো হুঁশিয়ারি। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর সুনান থেকে একযোগে ছোড়া হয় 10টিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল। গন্তব্য উত্তর পশ্চিম আকাশপথ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা জাতিসংঘের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন। সামরিক বিশ্লেষকদের মতে এই মিসাইল ছোড়া নিছক কোনো সামরিক মহড়ার অংশ নয়, বরং আন্তর্জাতিক বার্তা। কারণ একদিকে যখন মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাতে উত্তাল, ঠিক তখন কিম জং উন জানিয়ে দিলেন ইরান একা নয়। প্রেসিডেন্ট কিম বলেন, আমরা আমাদের বন্ধুদের ত্যাগ করি না, ইরানকে আমরা পূর্ণ সমর্থন জানাই।
কিমের এই বক্তব্য কেবল যৌক্তিক সংহতি নয়, বরং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বলয়ের বিরুদ্ধে স্পষ্ট চ্যালেঞ্জ। উত্তর কোরিয়া নিজেদের সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে রাখার ঘোষণা দিয়েছে, যা বিশ্বব্যাপী উদ্বেগ বহুগুণে বাড়িয়েছে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে সবাই যখন আমেরিকার পক্ষ নিয়েছিল, ঠিক তখনই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট রেগে গিয়ে যুক্তরাষ্ট্রের এমন হামলাকে গুন্ডামি বলে আখ্যা দিয়েছিলেন। শুধু তাই নয়, ট্রাম্প ও নেতানিয়াহুকে কোনো রকম তোয়াক্কা না করেই ইরানের পাশে থাকার আভাসও দিয়েছিলেন কিম জং উন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এত হামলার পরও ইরান কোনোভাবে আমেরিকার কাছে মাথা নত করেনি। এই যুদ্ধে ইরান এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও তারা প্রতি রাতেই ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিচ্ছে। এছাড়া ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধে চরম মূল্য দিতে হবে ট্রাম্পকে। তাহলে কি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, নাকি তাদের বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া গোপনে তাদের সহায়তা করছে? কেউ যদি তেহরানকে সহযোগিতা নাই করে থাকে, তাহলে ইরান কিভাবে দীর্ঘস্থায়ীভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে? এমন প্রশ্নই এবার অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুর শত হুমকির পরও কেউ দমাতেই পারছে না ইরানকে। এমনকি বন্ধু দেশ রাশিয়া ও চীনের কাছেও সাহায্য না চেয়ে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি একে একে গুড়িয়ে দিচ্ছে ইরানি বাহিনী। তবে ইরান কোনো আনুষ্ঠানিক সাহায্য না চাইলেও তাদের আধুনিক ও শক্তিশালী সব মিসাইল দিয়ে গোপনে সাহায্য করে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এমন জল্পনাই চলছে সবখানে। সেই জল্পনার মাঝেই নিজেদের গোপন মিসাইল সিটি এবার প্রকাশ্যে আনলো ইরান। আর গত কয়েকদিন আগে নিজের দেশ উত্তর কোরিয়ায় অত্যাধুনিক মিসাইল পরীক্ষা করেছেন কিম জং উন। আর তাতেই জল্পনা বাড়ছে যে কিম জং উন কি আবার ইরানকে মিসাইল দিচ্ছেন। কারণ ইরানের শত্রুদের লাগাতার হামলার পরও যেভাবে সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে যে তারা এ যুদ্ধে আমেরিকা ইসরায়েলের শেষ না দেখে ছাড়বে না, তাতে করে বহু বিশ্লেষকেরই ধারণা যে হয়তো গোপনে কিমের কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে ইরান। কোনো মুসলিম দেশকে সেভাবে পাশে না পেলেও ইরানের পাশে রয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, যারা কিনা নিজেরাই পরমাণু শক্তিধর দেশ। এমনকি ইরানকে সাহায্য করতে মিসাইলও পাঠাতে চান বলে জানিয়েছেন কিম জং উন। এমনকি একটি মিসাইলে তাদের সবাইকে ধ্বংস করে দিতে যথেষ্ট, এমনটাও জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়টি অনেকেই ভুয়া তথ্য বলে দাবি করেছে, তবে বিষয়টি এত সহজে উড়িয়ে দিতে নারাজ অনেকেই। এর কারণ হলো ডেস্ট্রয়ার জাহাজ থেকে সফল ক্রুজ মিসাইল ছুড়ে কিম বলেছিলেন যে তাদের সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় তারা যে পরিবর্তন এনেছেন তা গত 50 বছরেও কোথাও কেউ দেখেনি। আর কিমের সেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা রীতিমতো মাথা ব্যথা বাড়িয়েছে আমেরিকা, ইসরায়েল ও তার বন্ধু দেশগুলোর। কারণ নিজের দেশ এবং বন্ধু দেশ ছাড়া কাউকেই তোয়াক্কা করেন না উত্তর কোরিয়ার এই নেতা। তাই নতুন করে প্রশ্ন উঠেছে যে বন্ধু দেশ ইরানে কি ইতোমধ্যেই সামরিক অস্ত্র সরবরাহ করেছেন কিম জং উন? আর না হয়ে থাকলে কবে কিমের সাহায্য নিয়ে নিজেদের আরো সমৃদ্ধ করে শত্রুদের সঙ্গে লড়বে ইরান? উত্তরটা সময় বলে দেবে। ইরান ইসরায়েল যুদ্ধে যখন উত্তপ্ত পুরো বিশ্ব, ঠিক তখনই উত্তর কোরিয়া থেকে আসছে কঠিন হুঁশিয়ারি সংকেত। এর মধ্যেই ইরানের ওপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বার্তা দিয়েছিলেন কিম জং উন। এবার পশ্চিমাদের গায়ে কাঁপন ধরাতে উত্তর কোরিয়া প্রকাশ্যে আনল 5 টন সক্ষমতার ডেস্ট্রয়ার। শক্তিশালী এই ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। পুরো কার্যক্রম সামনে থেকে তদারকি করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। জাহাজটি আনুষ্ঠানিক কমিশনের আগে ভয়ঙ্কর এই পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা, রয়টার্স। তোমার থেকে এই ওয়ালটেনই ভালো, 75% পর্যন্ত বিদ্যুৎ সেভ করে। ওয়ালটন তোমার থেকেও ভালো।
কোনো নয়েজ করে না। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজে আছে নেক্সট লেভেলের এমএসও প্লাস ইনভার্টার কম্প্রেসর, যা আবহাওয়া বুঝে নিঃশব্দে কুলিং স্পিড নির্ধারণ করে 75% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার দেশের পশ্চিমে নামপো জাহাজ ঘাটে চোহন ধ্বংসকারী জাহাজ থেকে C2 সারফেস মিসাইল উৎক্ষেপণ তদারকি করেছেন কিম জং উন। এই পরীক্ষাকে নতুন যুদ্ধ জাহাজের সক্ষমতার মূল উপাদান হিসেবে মূল্যায়ন করেছেন তিনি। এটিকে নিজ দেশের জন্য সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক হিসেবে দেখছেন কিম জং উন। শুধু তাই নয়, সমজাতীয় বা তার চেয়ে উন্নত মানের আরও যুদ্ধজাহাজ উৎপাদনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এছাড়া নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র গ্রহণের সক্ষমতাও অর্জনের পরামর্শ দেন উত্তর কোরিয়ার নেতা। মঙ্গলবার এবং বুধবার জাহাজ ঘাটে 2 দিনের সফরে চোহন পরিদর্শন করেন কিম জং উন। জাহাজটি উত্তর কোরিয়ার নির্মাণাধীন নতুন সিরিজের 5000 টন ধারণ ক্ষমতার চোহন ক্লাস ডেস্ট্রয়ার জাহাজ। সম্প্রতি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কিম জং উন। এতে দলটিতে তার 15 বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, গত রোববারের দলীয় কংগ্রেসের 4র্থ দিনে অনুষ্ঠিত হয় নির্বাচন। ওই সম্মেলনে নির্বাচন করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির। এতে দলের নিয়মে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তনও। কংগ্রেসের আগে একটি অনুষ্ঠানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন কয়েক ডজন রকেট লঞ্চার উন্মোচন করেছিলেন কিম জং উন। এগুলোকে দারুণ এবং আকর্ষণীয় বলে উল্লেখ করেছেন উত্তর কোরিয়ার নেতা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাত এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। অনেক বিশ্লেষক বলছেন, এই যুদ্ধে শক্তির চেয়ে বড় হয়ে উঠছে কৌশল। মাত্র 35 লাখ টাকার শাহেদ ড্রোন ব্যবহার করে ইরান এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে সেই ড্রোন ধ্বংস করতে আমেরিকা এবং ইসরায়েলকে খরচ করতে হচ্ছে শত কোটি টাকা মূল্যের মিসাইল। রাডার বিভ্রান্ত করতে কৃত্রিম এয়ারক্রাফট, শত শত ছোট আক্রমণ, নতুন ধরনের ড্রোন, সব মিলিয়ে যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করছে তেহরান। একই সঙ্গে রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংঘাতকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আর ইরানের প্রেসিডেন্ট দিয়েছেন কঠোর বার্তা। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি কিভাবে ছোট ড্রোন দিয়ে বড় শক্তিকে চাপে ফেলছে ইরান, কেন মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন নিরপেক্ষ অবস্থান নিচ্ছে এবং এই সংঘাত ভবিষ্যতে কোন দিকে যেতে পারে। পুরো বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মশা মারতে কামান দাগা, বাংলা ভাষার এই প্রবাদটা হয়তো কখনো এতটা বাস্তব মনে হয়নি। কারণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দিকে তাকালে মনে হচ্ছে যুদ্ধটা শুধু শক্তির নয়, এটা কৌশলেরও লড়াই। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান, যে দেশটিকে বহু বছর ধরেই নানা নিষেধাজ্ঞা আর চাপের মধ্যে থাকতে হয়েছে, কিন্তু যুদ্ধের মাঠে এখন এক অদ্ভুত সমীকরণ তৈরি করেছে সেই দেশটি। যেখানে ইরানের একটি শাহেদ ড্রোনের দাম মাত্র প্রায় 35 লাখ টাকা, সেখানে সেই ড্রোন ভূপাতিত করতে আমেরিকা বা ইসরায়েলকে খরচ করতে হচ্ছে প্রায় 300 কোটি টাকার মিসাইল। ভাবুন একবার, একটা সস্তা ড্রোন ধ্বংস করতে শতগুণ বেশি খরচ। আর এখানেই যেন শুরু হয়েছে যুদ্ধের নতুন হিসাব। ইরানের চারপাশে আমেরিকা এবং ইসরায়েল বহু আগেই তাদের সামরিক ঘাঁটি এবং উন্নত রাডার সিস্টেম বসিয়ে রেখেছে। এই রাডারগুলো অত্যন্ত সংবেদনশীল এবং স্বয়ংক্রিয়, অর্থাৎ আকাশে কোনো সন্দেহজনক বস্তু ধরা পড়লেই তা ধ্বংস করার জন্য দ্রুত মিসাইল ছোড়া হয়। সমালোচকদের মতে এই ব্যবস্থার সুযোগই নিচ্ছে ইরান। ধরা যাক, আকাশে খুব ছোট কোনো বস্তু দেখা গেল, তা ড্রোন হতে পারে, আবার কোনো বিভ্রান্তিকর বস্তু বা এমনকি ছোট বিস্ফোরকও হতে পারে। কিন্তু রাডার সেটিকে হুমকি হিসেবে শনাক্ত করলে তা ধ্বংস করতে একসঙ্গে ছুটে যায় 4 বা 5টি মিসাইল। ফলে কি হচ্ছে? একদিকে সস্তা আক্রমণাত্মক ডিভাইস,
অন্যদিকে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা। এভাবে ধীরে ধীরে প্রতিপক্ষের অস্ত্র ভাণ্ডার খালি করে দেওয়ার চেষ্টা করছে ইরান, এমনটাই দাবি করছেন অনেক সমর বিশ্লেষক। শুধু ড্রোনই নয়, ইরান নাকি এখন ব্যবহার করছে কৃত্রিম ত্রিমাত্রিক এয়ারক্রাফট বা ডিকয়। এই প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয় যাতে রাডারে সেটি আসল যুদ্ধ বিমানের মতো দেখায়। ফলে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে যায়, কোনটা আসল হামলা আর কোনটা ধোঁকা তা বোঝা কঠিন হয়ে পড়ে। যুদ্ধের এই মনস্তাত্ত্বিক কৌশলকে অনেকে বলছেন ডিকয় ওভারলোড স্ট্র্যাটেজি, অর্থাৎ শত্রুপক্ষকে এত বেশি লক্ষ্যবস্তু দেখানো হবে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়ে যাবে। এই যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও। একসময় অনেক আরব দেশ প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে অবস্থান নিত, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে কিছু দেশ স্পষ্ট করে জানিয়েছে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এর ফলে কৌশলগতভাবে একটি বড় পরিবর্তন ঘটে গেছে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বড় অংশই নির্ভর করে আঞ্চলিক ঘাঁটির উপরে। যদি সেই ঘাঁটিগুলোর ব্যবহার সীমিত হয়ে যায় তাহলে যুদ্ধের কৌশলও বদলে যেতে পারে। ধর্মযুদ্ধের বক্তব্য হলো এই সংঘাতের আরেকটি দিক, আরেকটি রাজনৈতিক ভাষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনই মাঝে মাঝে এই সংঘাতকে আদর্শিক বা ধর্মীয় লড়াই হিসেবে তুলে ধরছেন বলে সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে এর মাধ্যমে তারা নিজেদের জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু এই ভাষ্য আবার মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে। ফলে যুদ্ধের সামরিক দিকের পাশাপাশি কূটনৈতিক সমীকরণও দ্রুত বদলে যাচ্ছে। অন্যদিকে তেহরান থেকেও আসছে কঠোর বার্তা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন ইরান কোনো শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। তিনি বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তেহরান। তবে একই সঙ্গে তিনি একটি কূটনৈতিক বার্তাও দিয়েছেন। সাম্প্রতিক হামলায় প্রতিবেশী কয়েকটি দেশের ক্ষয়ক্ষতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন ইরানের লক্ষ্য কখনোই প্রতিবেশী দেশগুলোর ক্ষতি করা নয়। এই বক্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ এর মাধ্যমে একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে কূটনৈতিক বার্তা, দুইটিই তুলে ধরা হয়েছে। এদিকে ইরান তাদের ড্রোন প্রযুক্তিও উন্নত করছে। নতুন এক ধরনের ড্রোন হাডিড 110 নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ড্রোনের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দ্রুত দিক পরিবর্তন করতে পারে এবং রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতাও রয়েছে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর আকাশ সীমায় প্রবেশ করা তুলনামূলক সহজ হয়ে যায়। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের হামলায় কিছু উন্নত রাডার সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধ এখন শুধু শক্তির নয়, কৌশলেরও লড়াই। একদিকে অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে তুলনামূলক সস্তা কিন্তু কৌশলী আক্রমণাত্মক প্রযুক্তি। এই অসম যুদ্ধই অনেক বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন বাস্তবতা তৈরি করছে। শেষ প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যিই ইরানের কৌশলগত সাফল্যের দিকে যাচ্ছে, নাকি দীর্ঘমেয়াদে সুপার পাওয়ারদের সামরিক শক্তি শেষ পর্যন্ত প্রাধান্য পাবে? উত্তর দেওয়া কঠিন হলেও একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে যুদ্ধ চলছে তা শুধু মিসাইল আর ড্রোনের নয়, এটা ভবিষ্যতের যুদ্ধের নতুন কৌশলের পরীক্ষাগারও। তবে এও সত্য যে ইরান এখন আমেরিকা এবং ইসরায়েলের গলার কাঁটায় পরিণত হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।